হ্যালো বন্ধুরা, আমাদের প্রতিবেশী দেশ ভারত যে আমাদের বন্ধু না, তারা আমাদের শত্রু। এই ভিডিওটা দেখার পর আপনারা হয়তো অবশ্যই বিশ্বাস করবেন আমি এই কথাটি কেন বলতেছি। শুভ সন্ধ্যা বাংলার খবর চ্যানেলের বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন, আর আমাদের ভিডিওগুলো লাইক আর শেয়ার অবশ্যই করবেন। ভারত বাংলাদেশ কনফ্লিক্ট অনেক দূর গড়িয়ে গিয়েছে। ভিসা এক প্রকার বন্ধ দুই দেশেরই। এর মধ্যেই হয়তো আমরা শুনতে পারি যে ভারত বাংলাদেশে এম্বাসি বন্ধ করে দিচ্ছে এবং বাংলাদেশ ভারতে এম্বাসি বন্ধ করে দিচ্ছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কি খবর নিয়ে এলাম আপনাদের জন্য সেটা একবার প্রথমেই আপনাদের জানিয়ে দিই। ভারতের আকাশ 2 মিসাইল টেস্ট হলো সফলভাবে। এছাড়া থাকছে 5000 কিলোমিটার ব্যালিস্টিক মিসাইল এবার সাবমেরিন থেকে লঞ্চ করা হলো এবং সাকসেস। ব্যালিস্টিক মিসাইল মানে পরমাণু যুদ্ধের জন্য কিন্তু ব্যবহৃত হয়ে থাকে ব্যালিস্টিক মিসাইল, তাই এটা খুব গুরুত্বপূর্ণ, এই আলোচনায় আসবো। এছাড়া হাদি মানে উসমান হাদিকে খুন করেছে ইউনূস সরকার, এরকম দাবি কে করেছে জানেন? এই উসমান হাদির দাদা ওমর হাদি। এবং কি বলেছে সেই বিষয় নিয়ে আলোচনা থাকছে, খুব গুরুত্বপূর্ণ। দীপু মানে দীপুচন্দ্র দাস। দীপুচন্দ্র দাস সেই লোক যাকে ব্লাসফেমির মিথ্যা অভিযোগে বাংলাদেশের কিছু পাগল উন্মত্ত জনতা পিটিয়ে এবং পুড়িয়ে মেরেছে। এবার চাপে পড়ে মোহাম্মদ ইউনূস তাদের দায়িত্ব তুলে নিয়েছে, মানে তার পরিবারের দায়িত্ব। এটা কি গরু মেরে জুতো দান নাকি জুতো মেরে গরু দান জানি না, কিন্তু আলোচনা তো থাকছেই সেই বিষয়। এছাড়া আজ রাতেই বাংলাদেশ ফেরার বিমানে উঠছে খালেদা জিয়া পুত্র তারেক রহমান। 17 বছর বাদে তাকে স্পেশাল সিকিউরিটি এজেন্সির নিরাপত্তা দেওয়া হচ্ছে, যা পেয়ে থাকে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি। কেন হঠাৎ করে একজন নেতাকে যে কিনা বিদেশে 17 বছর ধরে ছিল, তাই নিয়ে থাকছে গুরুত্বপূর্ণ আলোচনা। এবং এই ভিডিওর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ যে আলোচনা সেটা হচ্ছে রেডিও সাইলেন্স ভারত বাংলাদেশ বর্ডারে। কি এই রেডিও সাইলেন্স, এই নিয়ে আলোচনা করব। এবং রকেট ইউনিট পৌঁছেছে বর্ডারে, সমস্ত আলোচনা থাকছে। প্রথমেই চলে আসি যেই খবরটায়, সেটা হচ্ছে ভারতের আকাশ 2 মিসাইল টেস্ট হলো। দেখুন, আমাদের যে এয়ার ডিফেন্স সিস্টেম তার এই মুহূর্তে একটা বড় সড়ো কাণ্ডারি হচ্ছে আকাশ এয়ার ডিফেন্স সিস্টেম এবং আকাশ সিস্টেমের মধ্যে থাকা রকেটগুলি বা মিসাইলগুলি। হ্যাঁ, আমাদের যা এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ এই মুহূর্তে S-400, কিন্তু আমাদের নিজেদের তৈরি আকাশ এয়ার ডিফেন্স সেটাও কিন্তু কোনো অংশে কম নয়। এবার আকাশ 2 সফলভাবে টেস্ট করলো এবং আকাশ 2 কিন্তু সলিড স্টেট এবং তাকে গাইড করে নিয়ে গিয়ে একেবারে অব্যর্থ লক্ষ্যে যেরকম ফেলা যায়, সেরকমই আমাদের আকাশ সীমায় ঢুকে আসা কোনো বিমান এছাড়া মিসাইলকেও আমরা কিন্তু নিমেষের মধ্যে আঘাত করে একেবারে ধরাশায়ী করতে পারি। এর রেঞ্জ S-400-এর মতো নয়। আকাশ 1-এর রেঞ্জ ছিল 60 কিলোমিটার থেকে সামান্য একটু বেশি, এটার রেঞ্জ কিন্তু প্রায় 120 কিলোমিটার এবং তার থেকেও খানিকটা বেশি। এইখানে আপনারা যদি লক্ষ্য করেন, এই আকাশ 2 মিসাইলটা এই মুহূর্তে লঞ্চ করা বা টেস্ট করাটা গুরুত্বপূর্ণ। কেন? কারণ এর রেঞ্জের মধ্যে বাংলাদেশের অনেক বড় বড় শহরও যেরকম আসছে, সেরকম আমাদের তো আকাশ সীমা থাকছেই, আর S-400 তো আছেই। তো এটা ছিল আমাদের প্রথম খবর। এবার আসি এর সঙ্গে রিলেটেড আরও একটি বড় টেস্ট করে ফেলেছে ভারত, সেটা হচ্ছে 5000 কিলোমিটারের ব্যালিস্টিক মিসাইল উৎক্ষেপণ করেছে। 5000 কিলোমিটারের ব্যালিস্টিক মিসাইল উৎক্ষেপণ করাটা বড় কোনো ব্যাপার নয়, এর আগেও ভারত করেছে অগ্নি পৃথ্বীর মাধ্যমে। কিন্তু এটি কেন গুরুত্বপূর্ণ, তার কারণ হচ্ছে এটি উৎক্ষেপণ করা হয়েছে সাবমেরিন থেকে। এবং আমাদের যে দুটো পরমাণু শক্তিধর সাবমেরিন আছে, আরিঘাত আর আরিহান্ত, তারই একটির থেকে উৎক্ষেপিত হয়েছে এবং বঙ্গোপসাগরে উৎক্ষেপিত হয়েছে। অনেকে ভাবছে এটা কি বাংলাদেশের জন্য? জানিয়ে রাখি যে না, বাংলাদেশ ভারতের রেঞ্জে 5000 নয়, মাত্র 500 কিলোমিটারের মধ্যেই সেন্টার করলে পুরো ভারতের চারিদিক থেকে যে কোনো জায়গা থেকে আঘাত করা যায়। তাই 5000 কিলোমিটার যে মিসাইল টেস্ট সেটা অবশ্যই বাংলাদেশের জন্য নয়, এবং এটা পরমাণু শক্তিধর একটি ব্যালিস্টিক মিসাইল, যা কিনা প্রথম উৎক্ষেপিত হলো। সেকেন্ড স্ট্রাইক নিউক্লিয়ার ক্যাপাবিলিটির আওতায় এই নিউক্লিয়ার
ক্ষমতা সম্পন্ন ব্যালিস্টিক মিসাইলটিকে উৎক্ষেপণ করা হয়েছে এবং এটি বাংলাদেশের জন্য নয়, এটি বাংলাদেশের অবৈধ বাবার জন্য, যার নাম পাকিস্তান। উসমান হাদিকে খুন করেছে ইউনূস সরকার। কে এই দাবি করেছে? এই চাঞ্চল্যকর দাবি করেছে শরীফ ওমর হাদি, যে কিনা উসমান হাদির নিজের বড় ভাই। তিনি কি বলেছেন? তিনি বলেছেন যে ভারতের দিকে আঙুল না তুলে নিজেদের দিকে তাকান। এ খুন আপনারা করেছেন, এই খুন করেছেন বাংলাদেশের ভোট যাতে না হয়, যাতে পিছিয়ে যায় সেই উদ্দেশ্যে। এবং তার সাথে সাথে তিনি হুঁশিয়ারি দিয়েছেন যে আগামী মঞ্চে তারা যখন আসবেন সেই মঞ্চে তিনি জানিয়ে যাবেন যে তার দুদিনের মধ্যে যদি উসমান হাদির যারা হত্যাকারী তাদের এই সরকার গ্রেপ্তার না করতে পারে তাহলে রাজপথ তারা ছাড়বে না। তার মানে আরও একটা হুঙ্কার। এবং ভারত যেই কথা বলছিল বারবার যে এই উসমান হাদির মৃত্যুর সঙ্গে ভারতের কোনো সম্পর্ক নেই, সেটা কিন্তু তার বড় ভাই বাংলাদেশেরই এক মঞ্চ যার নাম ইনকলাব মঞ্চ, তারই একজন সদস্য হয়ে এই কথাটা বলে দিলেন। এটা এক প্রকার মোহাম্মদ ইউনূসের গালে জুতোর বাড়ি। দীপুচন্দ্র দাস, যাকে ব্লাসফেমির মিথ্যা অভিযোগে হত্যা করেছে পিটিয়ে এবং পুড়িয়ে কিছু উন্মত্ত জনতা, সেই দীপুচন্দ্র দাসের দায়িত্ব মানে পরিবারের দায়িত্ব এবার তুলে নিল ইউনূস সরকার। এখন প্রশ্ন হলো, দায়িত্ব তো তুলে নিল, তার মানে তাদের সংসারের খরচাপাতি এই সমস্ত চালাবে, হয়তো পরিবারের কাউকে একটা কাজ দেবে। কিন্তু এই সরকার আর কতদিন? এরা পরিবর্তিত হয়ে গেলে নতুন যারা আসবে তারা কি সেই দায়িত্ব পালন করবে জানা নেই। তবে মনে করা হচ্ছে যে এটা রাজনৈতিক চাপে এবং আশেপাশের দেশের চাপে পড়ে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। দেখা যাক কি হয়। এই বিষয়টা ঘটেছে আজকে, সেটা আপনাদেরকে জানিয়ে দিলাম। আজ রাতেই বাংলাদেশ ফেরার বিমানে উঠতে চলেছেন তারেক রহমান। তারেক রহমান তিনি 17 বছর ধরে ইংল্যান্ডে ছিলেন এবং ওনার নামে বেশ কিছু অপরাধমূলক অ্যালিগেশন রয়েছে। শেখ হাসিনার আমলেই উনি বাইরে চলে গিয়েছিলেন। তার আগে যখন ওনার মা বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিলেন তখন তিনি দেশেই ছিলেন এবং দেশের খুব গুরুত্বপূর্ণ পদেও ছিলেন। অনেক অ্যালিগেশন রয়েছে, তবে এই মুহূর্তে দাঁড়িয়ে উনি কিন্তু ফিরছেন বাংলাদেশে, অবশেষে ফিরছেন। ওনাকে SSA মানে স্পেশাল সিকিউরিটি এজেন্সির নিরাপত্তা দেওয়া হচ্ছে, যা প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি পেয়ে থাকে বাংলাদেশে। এখান থেকেই অনেকের প্রশ্ন উঠছে, তাহলে কি এবার মোহাম্মদ ইউনূস সরে যাচ্ছে এবং গুরুত্বপূর্ণ পদে আসতে চলেছেন তারেক রহমান? জানা নেই তাতে বাংলাদেশের ভালো হবে নাকি খারাপ হবে। তবে বিজ্ঞ ব্যক্তিরা মনে করছে, বিশেষ করে ভারতের বিজ্ঞ ব্যক্তিরা, তারা বলছে বাংলাদেশের এই যে অধঃপতন, এই যে সমস্যা, এতে আলটিমেটলি ভবিষ্যতে উপকৃত হবে ভারতই। দেখা যাক তারেক রহমান ফেরার পর বাংলাদেশের রাজনীতির পালে হাওয়াটা কোন দিক থেকে লাগে। খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে আগামী দিনগুলো। বাংলাদেশ ও ভারতের যে কনফ্লিক্ট চলছে, সেই কনফ্লিক্ট, ক্ল্যাশ এবং সম্পর্কের মধ্যে। আচ্ছা, এবার গুরুত্বপূর্ণ কেন বলেছিলাম যে আজকের সব থেকে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে রেডিও সাইলেন্স ভারত বাংলাদেশ বর্ডার। এই রেডিও সাইলেন্স কখন হয় জানেন? যখন কোনো একটা বড় মুভমেন্টের দিকে যায় সেনাবাহিনী। রেডিও সাইলেন্স মানে এই যে বর্ডারে বিভিন্ন রকম কথাবার্তা হয় নিজেদের মধ্যে, যখন ডিস্টেন্স থাকে তখন ওয়াকি টকির মাধ্যমে, আরও বেশি ডিস্টেন্স হলে স্যাটেলাইট ফোনের মাধ্যমে। মোবাইলে তো কেউ কথা বলে না, মোবাইলে হয়তো নিজের বাড়ির লোককে ফোন টোন করলো, সেটা আলাদা ব্যাপার। কিন্তু এই সংক্রান্ত, ডিফেন্স সংক্রান্ত কোনো কথাবার্তা মোবাইলে হয় না, হয় স্যাটেলাইট ফোনে কিংবা ওয়াকি টকিতে। এবার দেখা যাচ্ছে যে আমাদের পুরো যে বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের বর্ডার, সেই সমস্ত বর্ডারে রেডিও সাইলেন্স হয়ে গেছে। তার মানে কোনো ওয়াকি টকি সেখানে নেই, বা কোনো ওয়াকি টকি থাকলেও তা সম্পূর্ণ ডেড করে রাখা রয়েছে। এছাড়া স্যাটেলাইট ফোনেরও ব্যবহার করা হচ্ছে না। তাহলে কোন যোগাযোগ মাধ্যমে নিজেদের মধ্যে কমিউনিকেশন করছে জানা নেই আমাদের। সম্ভবত সেকেন্ড কোনো স্যাটেলাইট থেকে, যেরকম কিছুদিন আগেই একটি নেভির স্যাটেলাইট আমরা লঞ্চ করলাম না, সেটা ছিল কমিউনিকেশন স্যাটেলাইট, এবং তার ট্রান্সপন্ডার আইডি এই মুহূর্তে পৃথিবীর আর কোনো দেশ জানে না। খুব গুরুত্বপূর্ণ, সেই স্যাটেলাইটটিকে ব্যবহার করে কমিউনিকেশন করতে পারে, তা ধরা পড়বে না অন্য কোনো দেশের রেডিওতে। এই ওয়াকি টকি বন্ধ এবং রেডিও সাইলেন্স হয়ে যাওয়াটা
গুরুত্বপূর্ণ। এখান থেকে অনেকে মনে করছেন আগামী কয়েকদিনের মধ্যে বা সপ্তাহ খানেকের মধ্যে ভারত সম্ভবত কোনো বড় মুভমেন্টে যেতে চলেছে। আপনাদের জানিয়ে রাখি, হাসিমারা সহ আমাদের যে শিলিগুড়ি করিডোর রয়েছে এই অঞ্চলে 75খানা যুদ্ধ বিমান পৌঁছে গেছে। 75খানা যুদ্ধ বিমান মানে বুঝতে পারছেন তো, 75টা শুধুমাত্র ফাইটার জেট, এছাড়াও ট্রান্সপোর্টেশনের জন্য যে বিমান, হেলিকপ্টার, অ্যাটাক হেলিকপ্টার সমস্ত কিছু রয়েছে। S-400 তো আগেই পৌঁছে গিয়েছিল, পিনাকা রকেটের ইউনিট পৌঁছে গিয়েছিল, ব্রহ্মোস পৌঁছে গেছে, আর এবার পৌঁছে গেল আরও একটি রকেট ইউনিট, যেটি বারাক 8 বা এই ধরনের কিছু হবে। খবর এই ধরনের কিছু পাচ্ছি, মুভমেন্ট সম্পর্কে কিছু খবর আসছে, বা সমস্তটা শেয়ার তো হয় না, করাও হয় না, করা উচিত নয়, সেগুলো ঠিকঠাক। তবে অবস্থা যে খুব গুরুত্বপূর্ণ বর্ডারে, সেটা অবশ্যই বোঝা যাচ্ছে। অনেকে নরেন্দ্র মোদীকে উল্টোপাল্টা কথা বলছেন বটে, কিন্তু অত সহজে কি একটা যুদ্ধ শুরু করে দেওয়া যায়? কোনো কিছু না ঘটে থাকলে, মানে বিশেষ করে সন্ত্রাসবাদী হামলা বা কোনো সামরিক অভিযান ভারতের উপরে কেউ যদি না করে, তাহলে ভারত টুক করে শুরু করে দেবে সামরিক অভিযান? ব্যাপারটা কি অত সহজ? ধৈর্য ধরতে হবে, দেখতে হবে। আগামী দিনগুলো খুব 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 গুরুত্বপূর্ণ হতে চলেছে, বিশেষ করে ভারত বাংলাদেশ বর্ডারে। এই ছিল আজকের আলোচনাগুলো। কেমন লাগলো জানাতে ভুলবেন না, সঙ্গে থাকবেন আমাদের সাবস্ক্রাইব করে।